আমি আবার রেকর্ডিং করছি। সবাই দেখতে পাচ্ছ কিনা দেখো। সবাইকে স্বাগত আজকে বাংলা ক্লাসে। অ্যাডমিশন কোচিং হোমের পক্ষ থেকে ক্যাডেট কলেজ অ্যাডমিশন। আমি তোমাদের সাথে আছি মোহাম্মদ হাসান ইয়াকুব স্যার বা তোমাদের আজকে বাংলা ক্লাসে। আজকে আমরা যে বিষয়টা শিখবো, আজকে আমরা শব্দ ও পদ। আজকের পার্ট হচ্ছে শব্দ ও পদ। শব্দ এবং পদ আমাদের প্রিভিয়াস ক্লাসের কারক ও বিভক্তি এবং শব্দরূপ, বাক্যতত্ত্ব, শব্দতত্ত্ব এবং রূপতত্ত্বের সাথে সরি ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব এবং বাক্যতত্ত্বের সাথে মিল আছে। আমরা বাক্যতত্ত্ব ছাড়া বাকিটা এখানে পাবো। তো আমি এখানে যে যে জিনিসগুলো ইম্পর্টেন্ট বা কিছু কারেকশন করেছি, কিছু অ্যাড করেছি বা কিছু আমি স্লাইডের বাইরে আলোচনা করব। আজকে আমরা যা শিখবো তা একটু দেখি। আজকে আমরা শিখবো শব্দের সংজ্ঞা ও শব্দের গঠন সম্পর্কে আমরা জানতে পারবো। আজকে আমরা ক্লাস শেষে জানবো। এরপরে শব্দের প্রকারভেদ সম্পর্কে আমরা জানতে পারবো। পদের সংজ্ঞা ও শব্দ শ্রেণী বা পদের প্রকারভেদ সম্পর্কে আমরা ক্লাস শেষে জানবো। এরপরে দেখো, লিঙ্গ, বচন ও পুরুষ সম্পর্কে জানতে পারবো। যদিও আমরা প্রিভিয়াস ক্লাসে পড়েছিলাম এই বিষয়টা। এই অংশটা খালি রেখে শব্দের সংখ্যা, গঠন ও প্রকার। শব্দ শব্দ হচ্ছে দুই। আমরা শব্দ কাকে বলে একটু সংক্ষেপে জানি। আমরা আগে পড়েছিলাম, শব্দ সম্পর্কে আগেও জেনেছি। আমরা এখন আরেকবার সংক্ষেপে পড়ছি যে দুই বা ততোধিক অর্থবোধক ধ্বনি, দুই বা ততোধিক অর্থবোধক ধ্বনি বা আহ ধ্বনি সমষ্টি মিলে যদি কোনো অর্থবোধক মিনিং তৈরি করে, অর্থবোধক অর্থ তৈরি করে, তখন তাকে আমরা বলি যে শব্দ। দুই বা ততোধিক অর্থবোধক ধ্বনি ধ্বনি মিলে আহ ধ্বনি মিলে যদি কোনো ভাব প্রকাশ করে, কোনো অর্থ প্রকাশ করে, তখন আমরা তাকে বলি যে শব্দ। ঠিক আছে? যেমন ম যোগ আ ইকুয়াল মা। মা দিয়ে একটা শব্দ প্রকাশ হয়েছে, আমরা বুঝতে পেরেছি আমাদের গর্ভধারিণী জননীর কথা। এরপর দেখো শব্দের গঠন। আমরা শব্দের গঠন আলোচনা করার আগে আমি আরেকটা বিষয় আলোচনা করি। শব্দকে আমরা বিভিন্ন শ্রেণী, আচ্ছা শব্দ গঠন নিয়ে আগে আলোচনা করি, তারপর শ্রেণী বিভাগ আলোচনা করি। শ্রেণী নিয়ে এখানে বলিনি আমি। শব্দের গঠন, শব্দ গঠনের জন্য প্রত্যয়, বিভক্তি, উপসর্গ, সমাসের মতো ভাষিক উপাদান রয়েছে। আমরা এটা আনার আগে আরেকটা বিষয় বলি। শব্দ গঠন মূলত দুই প্রকার। শব্দকে মূলত দুই ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে মৌলিক শব্দ, আর একটা হচ্ছে সাধিত শব্দ বা গঠিত শব্দ। মৌলিক শব্দ হচ্ছে যে সকল শব্দকে ভাঙলে বা বিশ্লেষণ করলে আর কোনো অর্থ পাওয়া যায় না, তাকে আমরা মৌলিক শব্দ বলছি। এটা আমরা তোমাদের টেক্সট বুক থেকে একটু দেখবো পরে। আমাদের স্লাইডের ক্লাসটা শেষ করে আমরা টেক্সট বুকটা একটু দেখবো। কিন্তু আমরা আগে স্লাইডটা আলোচনা করি। তো এখানে আমরা বলছি যে মৌলিক শব্দ হচ্ছে যেমন একটা শব্দকে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে যাবে যেটা আর ভাঙা যাবে না, তখন আমরা তাকে বলি যে কি মৌলিক শব্দ। ঠিক আছে? যেমন আমরা যদি বলি যে কাঠালিয়া, কাঠালিয়া বা গেরুয়া, হলুদিয়া, আমি হলুদিয়া বলি। হলুদিয়া থেকে আমি যদি ইয়া প্রত্যয় বাদ দিই, তাহলে আমরা কি পাচ্ছি? হলুদ। ঠিক আছে? হলুদ মানে হলুদিয়া থেকে ইয়া প্রত্যয় বাদ দিয়েছি। এখন যে শব্দের রয়েছে এটা হচ্ছে মূল শব্দ। এটাকে আর ভাঙা যায় না, বিশ্লেষণ করা যায় না। আর যদি ভাঙতে যাই তাহলে এটার অস্তিত্ব থাকবে না। আমরা হলুদ দিয়ে বুঝতেছি একটা রং, হলুদ রং। গোলাপি, গোলাপি থেকে ই প্রত্যয়টা বাদ দিলে আমরা পাচ্ছি গোলাপ। গোলাপকে আর ভাঙা যায় না। ঠিক আছে? যদি আমরা বলি যে ঢাকা ইয়া, ঢাকা ইয়া থেকে যদি ইয়া বাদ দিই তাহলে আমরা ঢাকা পাচ্ছি। ইয়া বাদ দিলে কি পাচ্ছি? ঢাকা পাচ্ছি। তো ঢাকাকে আবার যদি ভাঙতে যাই তাহলে আর ভাঙা যায় না। আবার ওদিকে আমরা যে ক্রিয়াপদ ধরি, তখন ঢাকাকে ভাঙলে হচ্ছে আ প্রত্যয় বাদ দিলে তখন হবে ঢাক। ঢাক মানে ঢেকে রাখো, তাও ভাঙা যায়। তো এটা এই ধরনের যে সকল শব্দকে আর ভাঙা যায় না, যে সকল শব্দকে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে গেলে ওখান থেকে আর ভাঙা যায় না, যেখান থেকে আর ভাঙা যায় না তাকে আমরা বলি যে মৌলিক শব্দ। হ্যাঁ, রায়হান চৌধুরী বলো। রায়হান, আচ্ছা। তাহলে আমরা বুঝতে পেরেছি কি মৌলিক শব্দ হচ্ছে যে ওই সকল শব্দ, যে সকল শব্দকে আর ভাঙা যায় না, ওগুলোর উৎপত্তি মৌলিক শব্দ থেকে। মূল উৎপত্তি হচ্ছে মৌলিক শব্দটাই। মৌলিক শব্দ থেকে তার সাথে আমরা বিভক্তি,
প্রত্যয় বা উপসর্গ যুক্ত করে নতুন অর্থ তৈরি করি। এ ধরনের শব্দ হচ্ছে মৌলিক শব্দ। এবার আসো সাধিত শব্দ কি? আমরা এখন সাধিত শব্দ নিয়ে আলোচনা করব। সাধিত শব্দের আরেক নাম হচ্ছে গঠিত শব্দ বা গঠন, শব্দের গঠন। মৌলিক শব্দের সাথে বিভক্তি যুক্ত হতে পারে, মৌলিক শব্দের সাথে প্রত্যয় যুক্ত হতে পারে, উপসর্গ যুক্ত হতে পারে বা অনেকগুলো মৌলিক শব্দ সমাসের অন্তর্ভুক্ত হয়ে নতুন শব্দ গঠন করতে পারে। এভাবে শব্দ তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে শব্দ গঠন বা সাধিত শব্দ। যেমন আমরা গোলাপ শব্দের সাথে ই প্রত্যয় যুক্ত করে করেছি গোলাপি। ই প্রত্যয়, তাহলে প্রত্যয়ের সাথে নতুন শব্দ গঠন করেছি। গোলাপি। ঠিক আছে? আমাকে, আমির সাথে কে প্রত্যয় যুক্ত করেছে? আমাকে। এভাবে আমরা কি করছি? উপসর্গের মধ্যে যেমন হার, হারের আগে আমি উপ লাগাচ্ছি উপহার, প্র লাগাচ্ছি প্রহার, পরি লাগাচ্ছি পরিহার। শব্দে কিন্তু হার, মৌলিক শব্দ হচ্ছে হার। আর এটার সাথে উপ, প্র এই শব্দখণ্ড লাগিয়ে নতুন শব্দ গঠন করছি। এই যে শব্দ গঠন প্রক্রিয়ার মধ্যে আমরা যে শব্দটা পাচ্ছি এটাকে বলা হচ্ছে সাধিত শব্দ। ঠিক আছে? দেন আমরা এখানে বলছি শব্দ গঠনটা বিভিন্ন প্রক্রিয়া হয়ে থাকে। একটা হচ্ছে প্রত্যয়ের সাহায্যে, বিভক্তির সাহায্যে, উপসর্গের সাহায্যে, সমাসের সাহায্যে নতুন, নতুন শব্দ গঠিত হয়। মৌলিক শব্দের সাথে প্রত্যয় যুক্ত হতে পারে, বিভক্তি যুক্ত হতে পারে, উপসর্গ যুক্ত হতে পারে। এগুলো যুক্ত হয়ে সমাসে বা সমাসের সাহায্যে অনেকগুলো শব্দকে এক শব্দে পরিণত করে নতুন শব্দ গঠন করতে পারে। আরেকটা এখানে বিষয় আরেকটা নাম আনিয়ে নিয়ে হচ্ছে দ্বিরুক্তি। দ্বিরুক্তি হচ্ছে ২ বার উক্ত হচ্ছে এরকম কিছু শব্দ। যেমন রাশি, রাশি, ভাড়া, ভাড়া, জ্বর, জ্বর। ঠিক আছে? কাজ আ কা আ এভাবে করে আমরা একটা শব্দের ২ বার ব্যবহার করে আমরা কি করতে পারি? দ্বিরুক্তির মাধ্যমে নতুন শব্দ গঠন করতে পারি। এই ধরনের প্রক্রিয়াকে বলা হচ্ছে শব্দ গঠন প্রক্রিয়া। এবার আসো প্রত্যয়ের সাহায্যে কিভাবে শব্দ গঠন করা যায়? যে শব্দখণ্ড স্বাধীনভাবে ব্যবহৃত হয়, যে সকল শব্দখণ্ড স্বাধীনভাবে ব্যবহৃত না হয়ে অন্য কোনো শব্দ বা শব্দখণ্ডের পরে বসে নতুন শব্দ তৈরি করে তাকে আমরা বলি যে প্রত্যয়। ঠিক আছে? মানে প্রত্যয়ের কাজ হচ্ছে নিজে স্বাধীনভাবে বসবে না। নিজে অর্থ প্রকাশ করবে না। কিন্তু অন্য কোনো শব্দের পরে বসে নতুন শব্দ তৈরি করবে। তাকে আমরা বলব যে প্রত্যয়। প্রত্যয় ২ প্রকার। যথা কৃৎ প্রত্যয় এবং তদ্ধিত প্রত্যয়। কৃৎ প্রত্যয়ের আগে বলি ধাতু বা ক্রিয়ামূল। এটা আমি গত ক্লাসে পড়েছিলাম। তোমরা আমার এই কি বলে প্রকৃতি প্রত্যয় ক্লাসে পেয়েছিলে? মানে এটা যে শব্দের ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্ব, বাক্যতত্ত্ব তোমাদের সাথে হয়েছিল ধ্বনিতত্ত্ব আর রূপতত্ত্ব ক্লাস গত ক্লাসে? Yes, sir. হ্যাঁ, আমি ধ্বনিতত্ত্ব, রূপতত্ত্বের ক্লাসে আমি কিন্তু প্রত্যয় নিয়ে আলোচনা করছি। সেম টপিকটা এখানে আবার এসেছে। যেহেতু এখানে শব্দ ও ওই শব্দ গঠন নিয়ে একটু আলোচনা করছি। এইজন্য এই বিষয়টা আসছে। দেখো আমি কৃৎ প্রত্যয় বলেছিলাম যে ক্রিয়ামূল। অর্থাৎ ক্রিয়াপদকে ভাঙতে, ভাঙতে এমন একটা পর্যায়ে যায় যাকে আর ভাঙা যায় না। এই ধরনের আ এই ধরনের ক্রিয়াকে বা ভার্বের মূলকে বলা হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু। ধাতু বা ক্রিয়ামূল হচ্ছে ক্রিয়াপদের বেস ফর্মটা আমরা ভার্বের বেস ফর্ম আমরা যেরকম ইংরেজিতে বলি ভার্বের প্রেজেন্ট ফর্ম বা বেস ফর্ম, এখানে ক্রিয়ামূল বলা হচ্ছে বা ধাতু বলা হচ্ছে ক্রিয়াপদের মূল ফর্মকে, যেটাকে আর ভাঙলে অস্তিত্ব থাকবে না। এই ক্রিয়ামূল বা ধাতুর সাথে যখন কৃৎ প্রত্যয় যুক্ত হবে, আমরা জানি ক্রিয়ামূলের সাথে কখনো তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে না। ক্রিয়ামূলের সাথে যে প্রত্যয় যুক্ত হবে সেটা অবশ্যই কৃৎ প্রত্যয় হবে। আর এই ২ টা মিলে যে নতুন একটা পদ তৈরি করবে বা নতুন একটা শব্দখণ্ড তৈরি করবে তখন এটাকে বলি আমরা কৃদন্ত পদ। আর পর যোগ উয়া, পড়ুয়া। এখানে আমরা একটা চিহ্ন দেখতে পাচ্ছি, এটা প্রকৃতির চিহ্ন। প্রকৃতি ২ প্রকার। একটা হচ্ছে কৃৎ নাম প্রকৃতি, আরেকটা হচ্ছে আ ওই কি বলে ক্রিয়া প্রকৃতি। তো ক্রিয়া প্রকৃতির মধ্যে আমরা যেটা দেখতে পাচ্ছি যে ক্রিয়া প্রকৃতির মধ্যে একটা কি থাকবে? এই প্রকৃতি চিহ্ন থাকবে। এটাকে রুট ওভার যেটা বলি এটা হচ্ছে প্রকৃতির চিহ্ন। এটা ক্রিয়ামূলের মধ্যে দেওয়া থাকে। যেটা ক্রিয়ামূল এটার পাশে কৃৎ প্রত্যয় কি বলে প্রকৃতির চিহ্ন থাকে। এটাকে প্রকৃতির চিহ্ন বলা হচ্ছে। পর যোগ উয়া, পড়ুয়া। এখানে পরটা হচ্ছে মূল ক্রিয়াপদ। পড় কাজ বুঝাচ্ছে পড়ো। কোনো কিছু তোমাকে করতে বলছে। গতি বা গতি বা কাজ বুঝালে আমরা তাকে বলবো যে ক্রিয়ামূল বা ধাতু। ক্রিয়ামূল বা ধাতু যদি সেটা শব্দের মূলখণ্ড হয়। তখন দেখো এখানে পর যোগ উয়া আছে পড়ুয়া। দেন এখানে এখানে একটা ক্লিয়ার করি। পর হচ্ছে ক্রিয়ামূল বা ধাতু, উয়া হচ্ছে প্রত্যয়। উয়া মানে যেহেতু ক্রিয়ামূলের সাথে উয়া প্রত্যয় যুক্ত হচ্ছে তাহলে উয়াটা হচ্ছে কৃৎ প্রত্যয়। আর এই ২ টা শব্দ মিলে এই ২ টা শব্দখণ্ড মিলে শব্দের সাথে
এই ক্রিয়ামূলের সাথে কৃত প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন শব্দ গঠিত হয়েছে পড়ুয়া, এটাকে আমরা বলি যে কৃদন্ত পদ। কৃত প্রত্যয়ে সাধিত পদকে বলা হচ্ছে কৃদন্ত পদ। এবার আসো আমরা তদ্ধিত প্রত্যয় আলোচনা করব। তদ্ধিত প্রত্যয়ের আরেক নাম হচ্ছে প্রাতিপদিক বা শব্দমূল। না, নাম শব্দকে ভাঙতে ভাঙতে বা শব্দমূলকে ভাঙতে ভাঙতে কি বলে নাম পদকে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে যায় যার পরে তার অস্তিত্ব, এরপরে ভাঙলে তার অস্তিত্ব থাকবে না। এই ধরনের বিষয়কে বলা হচ্ছে শব্দমূল। শব্দমূলের আরেকভাবে আমরা চিনি, এটা সরাসরি নাউনকে বুঝায়। শব্দমূল দিয়ে কি বুঝায়? নাউনকে বুঝাবে। অর্থাৎ ক্রিয়াপদ ছাড়া বাকিগুলোকে বুঝালে তখন আমরা এটাকে বলি যে নামপদ বা শব্দমূল। বুঝতে পেরেছো সবাই? Yes, sir. জি স্যার। যেমন এখানে আছে আর আরেকটা বিষয় হচ্ছে প্রাতিপদিক কেন বলেছে? প্রাতিপদিক কাকে বলে? বিভক্তিহীন নাম শব্দকে। বিভক্তিহীন নাম শব্দকে বলা হচ্ছে প্রাতিপদিক। যেমন ক্রিয়ামূলের অপর নাম ধাতু, তেমনি শব্দমূলের অপর নাম প্রাতিপদিক। কারণ শব্দমূলের সাথে কোনো বিভক্তি বা প্রত্যয় যুক্ত থাকে না। দেখো বাঙাল যোগ ই, বাঙালকে আর ভাঙা যায় না। বুঝতে পেরেছো? বাঙালের সাথে ই প্রত্যয় যুক্ত হলে বাঙালি। আর এই যে মূল শব্দখণ্ড, এটার নাম হচ্ছে শব্দমূল। এটার সাথে যেহেতু কোনো বিভক্তি নেই, সেহেতু এটার নাম প্রাতিপদিক। বিভক্তিহীন নাম শব্দকে বলা হচ্ছে প্রাতিপদিক। এটা একটু নোট রাখো। সবাই খাতা কলম নিয়েছো? আমি খাতা কলম নিতে ভুলে গেছি। Yes, এটা একটু sir. লিখে রাখো, দুইটা ধাতু এবং প্রাতিপদিক নিয়ে লিখে রাখো, যে কোনো প্রশ্ন আসতে পারে। ধাতু হচ্ছে ক্রিয়ামূল, ক্রিয়ামূলের অপর নাম হচ্ছে ধাতু। আর ক্রিয়ামূল কি? ক্রিয়াপদকে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে যায় যাকে আর ভাঙা যায় না, তখন তাকে বলা হচ্ছে ধাতু বা ক্রিয়ামূল। ধাতুর আর বিভিন্ন প্রকারভেদ আছে, আমরা এটা অন্য ধাতু ক্লাসে বা অন্য কোনো ক্লাসে এগুলো বিভক্ত গুলো তখন পড়াবো। আর প্রাতিপদিক বা শব্দমূল, মানে এখানে নামপদকে ভাঙতে পারে, যে বাঙালি শব্দের হচ্ছে নামপদ। নামপদ নামপদকে ভাঙতে ভাঙতে এমন একটা পর্যায়ে যায় যে এটাকে আর ভাঙা যায় না। যেমন ই প্রত্যয়টাকে আমি তুলে ফেললে বাঙাল, বাঙাল শব্দটাকে আর ভাঙা যায় না। এ বাঙাল শব্দকে ভাঙলে আর অস্তিত্ব থাকবে না। এই বাঙাল শব্দের হচ্ছে প্রাতিপদিক বা শব্দমূল। এখানে বলছে প্রাতিপদিক বা শব্দমূলের সাথে যদি তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়, প্রাতিপদিকের সাথে শব্দমূলের সাথে কৃত প্রত্যয় কখনো যুক্ত হবে না। যে প্রত্যয় যুক্ত হবে সেটা অবশ্যই তদ্ধিত প্রত্যয় যুক্ত হবে। তোমাদের প্রশ্ন আসতে পারে ক্রিয়ামূলের সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? এটা একটু আন্ডারলাইন, একটু মনে রাখবে। ক্রিয়ামূলের সাথে সবসময় কৃত প্রত্যয় আমি যুক্ত স্যার হয়। ক্লাসে ঢুকতে পারি না, এত কম। আচ্ছা, সমস্যা নেই, ক্লাস শেষে আমি ভিডিওটা ওখানে আপলোড করব, তোমরা পেয়ে যাবে। যে অংশটা আলোচনা বুঝোনি, যারা দেরি করেছে, নেটওয়ার্ক সমস্যা আছে, তারা একটু ওখানে পেয়ে যাবে। আর আমার এখানে নেটওয়ার্ক সমস্যা হলে আমাকে একটু জানাই, তাহলে আমি ওটা রিপিট করব। স্যার আপনি এখন কি বিষয় নিয়ে পড়াচ্ছেন? বিষয়টা হচ্ছে শব্দ ও পদ। এগুলো প্রিভিয়াস ক্লাসে শব্দের সাথে পদের সাথে এই অংশটা মিল আছে। কারণ বিভক্তি হচ্ছে পদে, শব্দ ও পদের অন্তর্ভুক্ত, প্রত্যয় শব্দ ও পদের অন্তর্ভুক্ত। এগুলো যেগুলো শব্দ ও পদের অন্তর্ভুক্ত, ওগুলো আসলে আবার পুনরায় ঘুরে ফিরে একই জিনিস আলোচনা হচ্ছে, চলে আসে আসলে। কিছু বলবে? আচ্ছা, তোমরা এটা নোট রাখবে। একটা হচ্ছে ধাতুর সাথে কোন প্রত্যয় যুক্ত হয়, যদি প্রশ্ন করে তাও কৃত প্রত্যয়। ক্রিয়ামূলের সাথে কোন প্রত্যয়? কৃত প্রত্যয়। ধাতু আর কৃত প্রত্যয় যুক্ত হলে কৃদন্ত পদ, ক্রিয়ামূল আর কৃত প্রত্যয় যুক্ত হলে কৃদন্ত পদ। আবার একইভাবে প্রাতিপদিকের সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? তদ্ধিত প্রত্যয়। শব্দমূলের সাথে কোন প্রত্যয় যুক্ত হয়? তদ্ধিত প্রত্যয়। প্রাতিপদিক এবং প্রাতিপদিক বা শব্দমূলের সাথে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন পদ আমরা পাচ্ছি, তাকে আমরা বলি তদ্ধিতান্ত পদ। যেমন বাঙালটা হচ্ছে শব্দমূল বা প্রাতিপদিক, এটার সাথে ই প্রত্যয় যেটা যুক্ত হয়েছে, এইটা হচ্ছে তদ্ধিত প্রত্যয়। আর এই দুইটা মিলে ই এবং বাঙাল শব্দমূলের সাথে তদ্ধিত প্রত্যয় যুক্ত হয়ে যে নতুন পদ তৈরি হয়েছে, তার নাম হচ্ছে তদ্ধিতান্ত পদ। বুঝতে পেরেছো সবাই? Yes, sir. এবার আসে বিভক্তি। আমরা আগেও বলেছি আহ বিভক্তি হচ্ছে গাড়ির চাকার মতো। আমরা যদি গাড়িটাকে শব্দ বলি, আমরা যদি আমরা শব্দকে যদি গাড়ি হিসেবে ধরি, শব্দ যেমন স্থির থাকে, শব্দ চলতে পারে না। শব্দ বাক্যে গেলে তখনই আহ তার গতি হয়। বাক্যে না যাওয়া পর্যন্ত শব্দ একটা স্থির থাকে, তার কোনো গতি নেই। একটা চাকাহীন গাড়ির মতো, সংক্ষেপে চাকাহীন গাড়ির মতো হচ্ছে শব্দ। আর শব্দ যখন বাক্যে যায় তখন তার মধ্যে চাকা লাগানো হয়, অর্থাৎ শব্দকে রাস্তায় উঠানো। বাক্যটা ধরো রাস্তা, আমার কথা শুনো, বাক্যটা হচ্ছে রাস্তা। তো রাস্তায় যেমন গাড়ি চলতে গেলে যদি চাকা লাগে, তুমি যদি চাকা ছাড়া একটা রাস্তার উপরে যদি গাড়ি তুলে দাও, চাকা নাই, ওই গাড়িটা কি চলবে? No, sir. তাহলে তোমরা বুঝে নাও যে এই ইমান,
বাবা ওখানে যাও, এখানে সাউন্ড হচ্ছে, বাবা ক্লাস নিচ্ছি। দেখো, তার মানে আমরা গাড়ি, তোমরা একটু কল্পনা করো না, একটা রাস্তা হচ্ছে বাক্য, রাস্তাটা হচ্ছে পুরোটা হচ্ছে বাক্য। তো রাস্তায় যদি কোনো কিছু চলতে হয় তার গতি থাকতে হবে। তো আমরা শব্দটাকে বলি যে চাকাহীন গাড়ি, এটাকে আমরা রাস্তায় নামালাম। এখন আমি যদি এই গাড়িটাকে চালাতে হয় এই বাক্যের মধ্যে, তাহলে এটাতে আমাকে চাকা লাগাতে হবে। আর বিভক্তি হচ্ছে ওই গাড়ির চাকা। তার মানে শব্দের সাথে যখন এই চাকাটা মানে বিভক্তিটা লাগানো হবে, তখন আমরা শব্দকে আর গাড়ি কি বলে ওই গাড়িটাকে শুধু গাড়ি বলবো না, মানে শুধু গাড়ি বলবো না, হয়তো এটা নামকরণ করা হবে কার, মাইক্রো, যেভাবে নামকরণ করা হয় বিভিন্ন ভাবে সে চলবে, তখন তার চাকা চাকা দিলে এটা চলতে পারবে। আর শব্দের সাথে যে চাকা মানে বিভক্তি যুক্ত করলে সেটা যেমন কি বলে গাড়ির সাথে চাকা যুক্ত করলে যেমন ওইটাকে চলন্ত গাড়ি বলি, ঠিক একইভাবে শব্দের সাথে বিভক্তি যুক্ত হলে তখন এটাকে আমরা বলি যে শব্দের সাথে বিভক্তি যুক্ত হলে তখন আমরা তাকে বলি কি পদ। মনে বাক্য। থাকবে? পদ পদ Yes, sir. পদ মানে পা, হাঁটা। আমরা বাক্য বলেছি রাস্তাটাকে, গাড়ি বলেছি শব্দটাকে। মনে রাখো, একটু লিখে রাখো, আমি বলেছি পুরো রাস্তাটাই হচ্ছে তোমার কি বাক্য। তাহলে বাক্য আমাকে কি করে হাঁটা শিখাবে, মানে আমি এক প্রান্ত থেকে অন্য প্রান্ত আমার শব্দগুলো একটার সাথে একটা বসিয়ে আমি কি করি একটা গন্তব্যে পৌঁছা, অর্থাৎ আমার মনের ভাবকে প্রকাশ করা হচ্ছে আমার গন্তব্য। ওই গন্তব্য, এই পুরো বাক্যটাই হচ্ছে আমার রাস্তা। একটা পূর্ণাঙ্গ বাক্য হচ্ছে আমার রাস্তা। আর বাক্যের মধ্যে প্রত্যেকটি শব্দ হচ্ছে আমার গাড়ি। আর গাড়ির চাকা হচ্ছে বিভক্তি। আর চাকা আর গাড়ি দুইটা যখন একত্র থাকে তখনই গাড়িটা চলতে পারে, গতি থাকে, সামনে পিছনে যেতে পারে। আর সামনে পিছনে যাওয়ার এই সক্ষমতা যখন থাকবে তখন এটাকে আমরা বলবো যে এই পদ, পার্টস অফ স্পিচ যাকে বলা হচ্ছে, তখন তাকে আমরা ওয়ার্ড বলবো না, পার্টস অফ স্পিচ বা পদ বলবো। মনে থাকবে? আমি তোমাদের মাথায় দিতে পেরেছি কিনা? Yes, sir. শব্দ শব্দ কিন্তু বাক্যে ব্যবহার না হলে তখন আমরা বলি শব্দ। শব্দ যখন বাক্যে ব্যবহার হবে তখন অবশ্যই তার সাথে বিভক্তি যুক্ত হবে, চাকা যুক্তই হবে। তখন আমি বলেছি গাড়ি রাস্তায় গেলে চাকা নিয়েই যায়, চাকা ছাড়া গাড়ি। একটা গাড়ি কারখানায় থাকে, মনে করো শব্দ আমাদের কাছে এমনি থাকে, আমরা শব্দ অর্থ জানি এটা কারখানায় আছে, আমাদের আমাদের ব্রেন কারখানায় রয়েছে। যখন আমরা শব্দটাকে বাক্যে ব্যবহার করব তখন এটা চাকা নিয়ে রাস্তায় নামার মতো। গাড়ির কারখানা থেকে যখন আমরা রাস্তায় নামি অবশ্যই চাকা থাকে, অবশ্যই চলার মতো স্বাবলম্বী হয়, তখন সে চলতে পারে। ঠিক একইভাবে শব্দ আমাদের ব্রেনে আছে, এটা হচ্ছে শব্দ, এটা চাকা নেই। যখন এটাকে আমরা বাক্যে ব্যবহার করব তখন অবশ্যই আমরা তার সাথে কি করছি, বিভক্তি যুক্ত করে নতুন অর্থ তৈরি করছি। ক্লিয়ার? Yes, sir. আচ্ছা, এবার বলছি, তারপর বলছি তাহলে তোমরা এখন বিভক্তি বুঝতে পেরেছো? বিভক্তি হচ্ছে বিভক্তির নির্দিষ্ট আসলে কোনো অর্থ নেই, নতুন শব্দ তৈরি করতে পারে না। বিভক্তির সবথেকে বড় বিষয় হচ্ছে বিভক্তি হচ্ছে শব্দখণ্ড, এর নতুন শব্দ তৈরি করার কোনো সক্ষমতা নেই। সে শুধুমাত্র শব্দকে কি করে, যেমন গাড়িতে আমি যদি চাকা লাগাই, গাড়িটা তো চেঞ্জ হচ্ছে না, গাড়ি আগেরটাই আছে, কিন্তু শুধু তফাৎ কি গাড়িটাকে হাঁটতে শিখাবে। ঠিক শব্দের সাথে বিভক্তি যুক্ত হলে শব্দটাকে একটা শব্দের সাথে অন্য শব্দের কানেকশন তৈরি করে দেওয়া শেখায়। গাড়ি যেমন এক জায়গা থেকে অন্য জায়গায় চলতে পারে, চাকা লাগালে, বিভক্তি লাগালে শব্দ সামনে থেকে তার জায়গা থেকে সামনের দিকে এগোয়। যেমন আমি বললাম আমি, আমি আমি যখন শুধু বলছি আমি, আমির সাথে কে লাগালাম তখন হচ্ছে আমাকে, তখন হচ্ছে আমাকে এক গ্লাস পানি দাও। তো বিভক্তিটা বিভিন্ন প্রকার হয়ে থাকে। আমরা বলেছি শূন্য বিভক্তি থেকে, শূন্য বিভক্তির অবর্ণম প্রথমা বিভক্তি, শূন্য বিভক্তি থেকে একদম আহ সপ্তমী বিভক্তি পর্যন্ত এটার ব্যবহার হয়ে থাকে। ঠিক আছে? দেখো Yes, বিভক্তি sir. দুই প্রকার। আমরা এখানে বলছি প্রত্যয়ের মধ্যে বিভক্তিরও স্বাধীন ব্যবহার নেই। প্রত্যয়ের যেমন স্বাধীন ব্যবহার নেই, বিভক্তিরও স্বাধীন ব্যবহার নেই। তোমাদের এটা মাথায় রাখতে হবে। কার কার স্বাধীন ব্যবহার নেই? প্রত্যয় নিজে স্বাধীনভাবে ব্যবহার হতে পারে না। কিন্তু এবং বিভক্তি হতে পারে না। এগুলো ক্রিয়া বা শব্দমূলের পরে বসে। তার মানে কে কে ক্রিয়া ও শব্দমূলের পরে বসে? বিভক্তি। ঠিক আছে? বিভক্তি দুই প্রকার। একটা হচ্ছে ক্রিয়া বিভক্তি, যেটা ক্রিয়ামূলের পরে বসে যে বিভক্তি ক্রিয়ামূলের পরে বসে তাকে বলা হচ্ছে ক্রিয়া বিভক্তি। যেমন এখানে ক্রিয়ার পরে প্রত্যয় যুক্ত হয়েছে তাকে কৃত প্রত্যয় বলছি, আর ক্রিয়ার পরে বিভক্তি যুক্ত হলে তাকে আমরা ক্রিয়া বিভক্তি বলছি। এরপরে বলছে শব্দ বিভক্তি। শব্দমূলের পরে যে বিভক্তি বসে তাই হচ্ছে শব্দ বিভক্তি। বাড়ি যোগতে বাড়িতে। ঠিক আছে? তারপর এখানে এখানে শব্দমূলের পরে যে প্রত্যয় যুক্ত হয় তাকে আমরা বলি তদ্ধিত প্রত্যয়। এটার এই দুটোর মধ্যে এটুকু হচ্ছে তফাৎ। এবার আসে দ্বিরুক্ত। দুইবার উক্ত হয় যে শব্দগুলো তাকে বলা হচ্ছে দ্বিরুক্ত।
একটা শব্দ একবার ব্যবহার হলে তাকে আমরা বলছি এমনি তার কোনো অর্থ থাকে না। যেমন রাশি বললে আমি তার কোনো অর্থ পাচ্ছি না, তাকে ব্যবহার করার সুযোগ পাচ্ছি না। আর যখন বলবো রাশি রাশি, আমার রাশি রাশি ধান আছে, তখন কিন্তু অর্থটা খুবই মিনিংফুল হয়। আমার কথা বুঝতে পেরেছে? দ্বিরুক্ত মানে কি? আমার কথা বুঝতে পেরেছো সবাই? Yes, sir. নো স্যার। Yes, sir. রাশি রাশি, আমার কাছে রাশি রাশি ধান আছে। তারপরে রাশি রাশি ধান, ঘন ঘন মেঘ করছে, ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে। দেখো শুধু ঝিরি বৃষ্টি পড়লে আমরা এটা বুঝবো না। যখন বলছি ঝিরি ঝিরি বৃষ্টি পড়ছে, ঠিক আছে? তারপরে আমরা বলছি কি বলে, হাতে কলমে শিখো, হাতে কলমে, এভাবে হয়। আমরা দ্বিরুক্তি শব্দ বলছি মূলত একটা শব্দের দুইবার ব্যবহারকে আমরা বলছি ঝিরঝিরে বৃষ্টি, অথবা রাশি রাশি ধান। তারপরে আমার আজকে জ্বর জ্বর লাগছে, এখানে একটা উদাহরণ দিচ্ছি দেখো। বলছে দ্বিরুক্ত অর্থ দুইবার উক্ত হয়েছে এরকম, দুইবার দ্বিরুক্ত অর্থ দুইবার উক্ত হয়েছে এমন বাংলা ভাষা কোনো কোনো শব্দ, পদ বা অনুকার শব্দ একবার ব্যবহার করলে যে অর্থ প্রকাশ করে, সেগুলো দুইবার ব্যবহার করলে অন্য কোনো সম্প্রসারিত অর্থ তৈরি করে। যেমন আমার জ্বর জ্বর লাগছে, অর্থাৎ জ্বর নয় ঠিক, কিন্তু জ্বর জ্বর ভাব। আমার জ্বর লাগছে মানে আমার জ্বর এসেছে, আর জ্বর জ্বর বললে জ্বরের ভাব আছে। তোমাদের এখানে কি একটা সাউন্ড প্রবলেম হচ্ছে? আমার পাশে বিল্ডিং এ কাজ চলতেছে, তো এদেরকে কাজগুলো কমপ্লিট করা নাই, তো এই জন্য একটু ডিস্টার্ব হচ্ছে আমার। একটু তোমাদের এখানে সাউন্ডটা প্রবলেম করছে কিনা? Yes, sir. Yes, sir. একটু একটু প্রবলেম। আজকে একটু প্রবলেম হচ্ছে, আশা করি নেক্সট টাইম হবে না। আচ্ছা, আমি একটু আপনি বড় করে কথা। আচ্ছা দেখো, এটা চলে গেল কোন? আচ্ছা, আমরা নতুন ইয়েতে আসি, নতুন পেজে আসি। তাহলে আমরা দ্বিরুক্ত বুঝতে পেরেছি তো না সবাই? Yes, sir. জি স্যার। আচ্ছা, দ্বিরুক্ত মানে একটা শব্দের দুইবার ব্যবহার। যেমন জ্বর জ্বর ভাব আছে আমার, আহ, তার মানে আজকে কি বলে, আর কি কি বলা যায়? তোমাদের আর কি কি শব্দের মনে আছে? দ্বিরুক্ত গুলো আমার মনে পড়ছে না কেন? ঘেউ ঘেউ, কুকুরটি ঘেউ ঘেউ করছে, ঘেউ করে না একবার, ঘেউ ঘেউ। সে ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে, ঠিক আছে? মানে সে ভ্যাঁ করে কাঁদছে বললে একটা শব্দ, কিন্তু আমি যখন ভ্যাঁ ভ্যাঁ করে কাঁদছে বলছি তখন অন্যরকম অর্থ মিনিং করছে, তখন এটা মিনিংফুল হয়ে যায়। এইভাবে আমরা একটা শব্দ দুইবার ব্যবহার করে নতুন শব্দ গঠন করতে পারি। এটা হচ্ছে শব্দ গঠন প্রক্রিয়া। এরপরে আসে উপসর্গ। উপসর্গ হচ্ছে প্রত্যয় বা বিভক্তির মতো উপসর্গ বলতে কিছু ভাষিক উপাদান রয়েছে যেগুলো প্রত্যয় বা বিভক্তির আমরা এতক্ষণ পেয়েছি প্রত্যয় বা বিভক্তি শব্দের পরে বসে নতুন শব্দ গঠন করে, কিন্তু উপসর্গ হচ্ছে শব্দের আগে বসে নতুন শব্দ গঠন করে। যেমন এখানে তোমরা হার দেখতে পাচ্ছ, হারে বিহার হচ্ছে, উপর লাগালে উপহার, পরি লাগালে পরিহার, ঠিক আছে? তারপরে আ লাগালে আহার, সম লাগালে সংহার। উপসর্গ শব্দের আগে বসে এবং নতুন শব্দ গঠন। হ্যাঁ, ভেরি গুড। উপসর্গ হচ্ছে শব্দের আগে বসে নতুন শব্দ তৈরি করবে, আর প্রত্যয় শব্দের পরে বসে। প্রত্যয় বিভক্তি শব্দের পরে বসে। বিভক্তি নতুন শব্দ তৈরি করে না, কিন্তু প্রত্যয় নতুন শব্দ তৈরি করে, ঠিক আছে? এটা হচ্ছে আমাদের উপসর্গ। উপসর্গের নিজের কোনো অর্থ নেই, উপসর্গের নিজের কোনো অর্থ নেই, এটা একটু মাথায় রাখো। উপসর্গের নিজের কোনো অর্থ নেই, কিন্তু ওই অন্য শব্দের আগে বসে নতুন শব্দ তৈরিতে সহায়তা করে, অর্থদ্যোতকতা রয়েছে। একটু আন্ডারলাইন করে লিখে রাখো, এই জিনিসটা এখানে লেখা নেই, এটা আমি পরে বললে আর পারবে না, লিখে রাখবে। উপসর্গের অর্থবাচকতা নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। অর্থবাচকতা নেই মানে উপসর্গের নিজের অর্থ নেই, এটাকে বলা হচ্ছে অর্থবাচকতা। এটা উপরের ক্লাসগুলোতে উঠলে তোমরা এরকম পাবে, উপসর্গের অর্থবাচকতা নেই কিন্তু অর্থদ্যোতকতা আছে, বুঝিয়ে বলো। অর্থাৎ উপসর্গের নিজের অর্থবাচকতা নেই বা অর্থ নেই, কিন্তু অর্থদ্যোতকতা আছে। অর্থদ্যোতকতা মানে সে অর্থের দোটানা তৈরি করে, অন্য শব্দের আগে বসে নতুন অর্থ তৈরি করে। বুঝতে পেরেছো? Yes, sir. এবার আসো শব্দ, এখানে আমরা আর উপসর্গের কাজ হচ্ছে নতুন শব্দ তৈরি করবে, শব্দের আকার পরিবর্তন করবে, শব্দের সংকোচন সম্প্রসারণ এগুলো ঘটাবে। এবার আসো আমরা এখানে আরেকটা জিনিস পাচ্ছি, 5 নম্বরে পাচ্ছি যে এখানে শব্দ শ্রেণী পদ পরে পড়াচ্ছি। আগে সমাজটা শেষ করি। সমাস হচ্ছে অনেকগুলো শব্দ একসাথে থাকবে, যেমন নতি মাদাজার, অনেকগুলো শব্দকে এক শব্দে পরিণত করে নতুন শব্দ গঠন করাকে বলা হচ্ছে সমাস। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ। সবাই একটু লিখে রাখো, এখানে অবশ্য বলা হয়নি। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপণ বা সংক্ষেপ করা, একপদীকরণ। আরেক নাম হচ্ছে একপদীকরণ।
একাধিক পদকে এক পদে নিয়ে আসাকে বলা হচ্ছে সমাস বা একপদীকরণ, সংক্ষেপণ বা একপদীকরণ, সংক্ষেপ করা। সমাস শব্দের অর্থ হচ্ছে সংক্ষেপ করা অথবা একপদীকরণ। এখানে বলা হচ্ছে দুই বা তার চেয়ে বেশি শব্দ একসঙ্গে যুক্ত হয়ে একটি শব্দ তৈরির প্রক্রিয়াকে বলা হচ্ছে সমাস। যেমন কালের অভাব আকাল। কালের এখানে কেউ একজন জয়েন করতে চেয়েছিলাম। কালের অভাব আকাল, খেয়া পারাপারের ঘাট খেয়াঘাট, নদী মাতাজার নদীমাতৃক। আমরা এটুকু হচ্ছে আমাদের শব্দ গঠন প্রক্রিয়া। এবার আসো শব্দ শ্রেণী বা পদ। এখন আমরা শব্দ শ্রেণী বা পদ নিয়ে আলোচনা করবো। পদ কি? এতক্ষণ আমরা শব্দ গঠন নিয়ে আলোচনা করেছি। তো আমরা এখন যদি পদ নিয়ে আলোচনা করি, আহ পদের আগে আমি আরেকটু ডিটেলস যদি বলি। আচ্ছা, পদ আমরা বলেছি, আমরা কিন্তু পদের আলোচনাটা একটু করেছিলাম কিছুক্ষণ আগে। পদ হচ্ছে বিভক্তিযুক্ত শব্দ। একটু আগে বলেছিলাম শব্দ হচ্ছে চাকাহীন গাড়ি, যেটা আমাদের মেমোরিতে থাকে। মনে করে একটা গাড়ি চাকাহীন অবস্থায় ফ্যাক্টরিতে রয়েছে, এটাকে বলবো আমরা শব্দ। আর যখন এটাকে রাস্তায় নামানো হবে, বাক্য হচ্ছে রাস্তা, রাস্তায় যখন নামানো হবে তাকে চাকা লাগিয়ে নামানো হবে চলার জন্য। আর চাকাটা হচ্ছে বিভক্তি। গাড়ির মধ্যে যখন চাকাটা লাগানো হবে তখন এটাকে আমরা বলবো পদ। আর মানে গাড়ির যে চাকা লাগানো গেলেই সে গতি থাকবে, সে চলতে পারবে। আর এই পদ পদ পার্টস অফ স্পিচ চলতে পারে, পার্টস অফ স্পিচ চলতে পারে, নিজে চলতে পারে, বাক্যের মধ্যে চলতে পারে, অর্থ প্রকাশ করে। বাক্যের অন্তর্গত প্রত্যেকটি অর্থবোধক শব্দকে বলা হচ্ছে এক একটি পদ বা পার্টস অফ স্পিচ। তোমরা এগুলো সংজ্ঞা পড়েছো বোধহয় আগে। তো এখানে বলা হচ্ছে আমি যেটা বুঝাতে চেয়েছি সেটা হচ্ছে শব্দ যেমন বিভক্তিযুক্ত হলে পদ হয়ে যায়, আমরা এখানে এক কথা বলতে পারি বিভক্তিযুক্ত শব্দকে অথবা বাক্যে ব্যবহৃত প্রতিটি শব্দকে পদ বলবো। আমি আগেই বলেছি বাক্য যদি রাস্তা হয়, রাস্তায় প্রত্যেকটি গাড়ি নামলে তার গাড়িতে চাকা থাকবে। আর চাকা থাকলে তখন আমরা তাকে শব্দ বলবো না, তখন তাকে বলবো যে পদ। চাকাটা হচ্ছে বিভক্তি। তার মানে বাক্যে ব্যবহৃত প্রত্যেকটি শব্দই হচ্ছে কি পদ। তখন কেন শব্দগুলো পদ বলবো? কারণ শব্দগুলোর সাথে বিভক্তি যুক্ত আছে, আর বিভক্তিযুক্ত শব্দই হচ্ছে পদ। মনে থাকবে? বুঝতে পেরেছো আমি কি বলেছি? Yes, sir. এক কথায় পদ শব্দটা বললে এটার সাথে বিভক্তি যুক্ত আছে, শব্দ বললে এটার সাথে বিভক্তি যুক্ত নেই। ঠিক আছে? মানে পদকে অন্যভাবে বলা যায় শব্দ শ্রেণী। বাংলা আরেকটা সুন্দর নাম করেছে শব্দ শ্রেণী বা পদ। তো পদ হচ্ছে 5 প্রকার। আমরা দেখতে পারি পদ 5 প্রকার। এক হচ্ছে বিশেষ্য, দুই হচ্ছে বিশেষণ। বিশেষ্য আমরা পদ 5 প্রকার। আমরা প্রথমে দেখছি বিশেষ্য, মানে যেটা দিয়ে কোনো নাম বুঝাবে, এক কথা শেষ, নাম বুঝাবে। বিশেষণ, বিশেষণটা একটু পরে আলোচনা করি, সর্বনামটা বলি। 3 নাম্বারটা আগে বলি। 3 নাম্বার হচ্ছে সর্বনাম। বিশেষ্যের পরিবর্তে যা বসে, বিশেষ্যের পরিবর্তে যাই বসে তা হচ্ছে সর্বনাম। বিশেষ্য যে কোনো কিছু নামই হচ্ছে বিশেষ্য, আর বিশেষ্যের পরিবর্তে যা বসে তা হচ্ছে সর্বনাম। যেমন সে, তিনি, তারা, তুমি, এটি, ইহা, উহা, এগুলো হচ্ছে সর্বনাম। এ বিশেষণ কি? বিশেষ্য এবং সর্বনামের, বিশেষ্য এবং সর্বনাম নাউন, বিশেষ্যের অপর নাম নাউন ইংরেজিতে, সর্বনাম হচ্ছে প্রোনাউন। নাউন বা প্রোনাউন অথবা বিশেষ্য বা সর্বনামের দোষ, গুণ, সংখ্যা, পরিমাণ, অবস্থা ইত্যাদি যে পার্টস অফ স্পিচ এর মাধ্যমে আলোচনা করা হয়, যে পদের মাধ্যমে আলোচনা করা হয় তাকেই বলা হচ্ছে বিশেষণ বা অ্যাডজেক্টিভ। ইংরেজিতে যাকে বলা হচ্ছে অ্যাডজেক্টিভ। দোষ, গুণ, এটা কি করবে? নাউন বা প্রোনাউনের দোষ, গুণ, অবস্থা, সংখ্যা, পরিমাণ ইত্যাদি আলোচনা করবে। অব্যয়, অব্যয়কে আমরা বলতে পারি সংযোজক অব্যয়, সংকোচক অব্যয়, যেটি দুটি শব্দের সাথে, দুটি পদের সাথে অর্থাৎ দুটি বাক্যের সাথে যদি কোনো সংযোজক স্থাপন করে বা বিয়োজন ঘটায় বা সংকোচন ঘটায়, এই ধরনের অব্যয়কে এই ধরনের শব্দখণ্ডকে আমরা বলবো যে এই অব্যয়। যেমন আমরা এখানে এও, এবং, আর, অথচ, কিন্তু এগুলো বুঝি। ক্রিয়া, যা দিয়ে কোনো কাজ করা বুঝাবে বা গতি বুঝাবে তাই হচ্ছে ক্রিয়া। আমরা নেক্সট অব্যয়ের পর আমরা ডিটেইলস আসবো। এখন আপাতত ক্রিয়াটা বুঝে আমরা এই জুম শেষ হলে সবাই নতুন করে জয়েন করো। ক্রিয়া হচ্ছে কাজ করা বুঝায়। সবাই নতুন করে জয়েন করো। অব্যয় ইংরেজিতে নাম করতে গেলে অনেকগুলো নাম আছে, আমি একটু পরে বলছি। নেক্সট জুমে জয়েন করো। আমার মিটিং শেষ হয়ে আসছে। সবাইকে ধন্যবাদ। আমরা পরের সেশনে ঢুকি।